এভরিওয়ান, আমি ডিপ্লোমা ডাইনামিক থেকে সাজিদ। তো আজকে আমরা ম্যাথমেটিক্স এর অতি গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, চতুর্থ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটা হলো বৃত্ত, বৃত্তাংশ এবং বৃত্তকলার ক্ষেত্রফল নিয়ে। তো এই চ্যাপ্টারটা করতে আমাদের কিছু বেসিক দরকার, যেগুলো আমাদের জানতে হবে। সেটা হচ্ছে বৃত্ত কি, এটা জানতে হবে। তারপর জানতে হবে ব্যাসার্ধ কি, তারপর জানতে হবে ব্যাস কি, তারপর জানবো জ্যা কি, তারপর আমরা জানবো বৃত্তকলা সম্পর্কে, তারপর আমরা জানবো বৃত্তাংশ সম্পর্কে। তো এই কয়েকটা টপিক আমাদেরকে জানতেই হবে এই অধ্যায়টা করার পূর্বে, ঠিক আছে? তাহলে দেখো, আমরা বৃত্ত থেকে আসব। তো বৃত্ত কাকে বলে? একটি নির্দিষ্ট বিন্দু হতে একই সমতলে সমদূরত্বে অপর একটি বিন্দুর যে সঞ্চারপথ, এই সঞ্চারপথটাকে আমরা বলবো বৃত্ত। তাহলে দেখো, ধরলাম এখানে একটা বিন্দু আছে। এই বিন্দুটা থেকে সর্বদা একটা নির্দিষ্ট দূরত্বে অপর একটা বিন্দু, ধরলাম এখানে অপর একটা বিন্দু আছে, অপর একটা বিন্দুর যে সঞ্চার পথ, এই পথটাকে আমরা কি বলতেছি? বৃত্ত। যদিও এটা একটা হাস্যকর হয়েছে, হাস্যকর একটা ক্ষেত্র তৈরি হয়ে গেছে, বৃত্ত তো হয়ই নাই। আমি একটু আঁকার চেষ্টা করি। ধরলাম এটা একটা বৃত্ত, ঠিক আছে? তাহলে আমি কি বললাম সংজ্ঞাটা? যে একটি নির্দিষ্ট বিন্দু হতে সর্বদা সমদূরত্বে অপর একটি বিন্দুর যে সঞ্চার পথ, এই সঞ্চার পথটাকে আমরা বলতেছি বৃত্ত, ঠিক আছে? তাহলে দেখো, এই যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরতেছে, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অপর একটা বিন্দু ঘুরতেছে, ঠিক আছে? এই যে নির্দিষ্ট বিন্দুটা, যেখান থেকে এই অপর বিন্দুর দূরত্ব সর্বদা কি হবে? সমান হবে। এটা ইকুয়াল টু এটা, এটা ইকুয়াল টু এটা, এটা ইকুয়াল টু এটা, মানে প্রত্যেকটাই সমান হবে। একটা নির্দিষ্ট বিন্দু, এই নির্দিষ্ট বিন্দুটাকে আমরা বলতেছি বৃত্তের কেন্দ্র। কি বলতেছি? বৃত্তের কেন্দ্র, ঠিক আছে? এবং এই যে অপর একটা বিন্দু, তার সঞ্চার পথের মাধ্যমে যে ক্ষেত্রটা অতিক্রম করলো, সেটাকে আমরা বলতেছি, বা যে পথটা অতিক্রম করলো, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে বৃত্তের পরিধি। কি বলে থাকি? পরিধি। এবং এই পরিধি নির্ণয় করার সূত্র হচ্ছে পাই ডি অথবা 2 পাই আর। এখানে ডি দ্বারা বোঝাচ্ছে ডায়ামিটার মানে ব্যাস, এবং আর দ্বারা বোঝাচ্ছে রেডিয়াস মানে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? তো ব্যাস ব্যাসার্ধ কিরকম সম্পর্ক আমরা একটু পরেই জানবো। তো বৃত্ত ছিল এটা, এখন আমরা দেখব বৃত্তের ব্যাসার্ধ। কি দেখব? বৃত্তের ব্যাসার্ধ। তো বৃত্তের ব্যাসার্ধ বোঝার জন্য, ব্যাস বোঝার জন্য, জ্যা বোঝার জন্য আমরা আরেকবার একটা বৃত্ত অঙ্কন করে নেব, যদিও আমার ক্ষেত্রটাই মানে বৃত্তটাই পারফেক্টলি হচ্ছে না। তো এখন আমরা আসবো ব্যাসার্ধ কি। বৃত্তের ব্যাসার্ধ এটা খুবই ইজি জিনিস। ইজি কেন? দেখো, বৃত্তের কেন্দ্র হতে তার পরিধি পর্যন্ত যে কোনো দিকে আমরা যে দূরত্বটা পাবো, সেটাকে আমরা বলতেছি তার ব্যাসার্ধ। কি বললাম? বৃত্তের কেন্দ্র হতে তার পরিধি পর্যন্ত যে দূরত্বটা হচ্ছে, যে কোনো দিকে, এই দূরত্বটাকে আমরা বলতেছি কি? তার ব্যাসার্ধ। কার ব্যাসার্ধ? বৃত্তের ব্যাসার্ধ। এখন তাহলে আসো, যে ব্যাস কি। ব্যাস বুঝতে গেলে আমরা ভিতরের রেখাগুলোকে একটু মুছে ফেলি। ব্যাস হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী একটি সরলরেখা। ব্যাস কি? ব্যাস হলো বৃত্তের কেন্দ্রগামী একটি সরলরেখা। এখন কেন্দ্রগামী বলতে কি বোঝাচ্ছে ভাইয়া? কেন্দ্রগামী বলতে বোঝাচ্ছে যে এমন একটা সরলরেখা হবে যা বৃত্তের কেন্দ্র দ্বারা অতিক্রম করবে। বৃত্তের কি দ্বারা? কেন্দ্র দ্বারা অতিক্রম করবে, ঠিক আছে? এখন আমরা তাহলে ব্যাসও বুঝে গেলাম, ঠিক আছে? এখন আমরা আসবো জ্যাতে। কিসে আসবো? জ্যাতে। তাহলে জ্যাটা আসলে কি? জ্যা হচ্ছে বৃত্তের যে কোনো দুটা বিন্দু, ধরো যে এখানে একটা বিন্দু এ, এখানে একটা বিন্দু হলো বি। এ আর বি যে কোনো দুইটি বিন্দুর সংযোগকারী সরলরেখাকে আমরা বলতেছি জ্যা। কার জ্যা? বৃত্তের জ্যা, ঠিক আছে? তাহলে এ বি কি একটা জ্যা। এখানে বিন্দুটা এ বি এখানে না হয়, এখানেও হইতে পারতো। ধরো যে এটা এ বিন্দু, এটা বি বিন্দু, তাহলে সংযোগকারী যে সরলরেখাটা পাবো, এটা কি? বৃত্তের জ্যা। বিন্দুটা এখানেও হইতে পারতো, ধরো এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, আমরা দুইটা বিন্দুকে সংযোগ করে দিলাম। এই দুইটা বিন্দু সংযোগকারী যে সরলরেখা, এটাও কি? বৃত্তের জ্যা। এখন মজার ব্যাপার হচ্ছে, এই যে লালটা, এখানে আমাদের যে লাল রেখাটা আছে,
কেন্দ্র দ্বারা অতিক্রম করছে। একটু আগে আমি কি বললাম যে বৃত্তের কেন্দ্রগামী যে কোনো সরলরেখাই হলো বৃত্তের ব্যাস। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ব্যাসও হলো এক ধরনের জ্যা, এবং বৃত্তের সর্বোচ্চ যে জ্যাটা আছে সেটাই হলো ব্যাস। কারণ কি দেখো, আমাদের ব্যাসের সংজ্ঞা হতে আমরা কি পাই যে বৃত্তের যে কোনো দুইটা বিন্দু সংযোগকারী সরলরেখাই হচ্ছে কি বৃত্তের জ্যা। তাহলে দেখো, এটা যদি একটা বিন্দু আমরা ই দিই, এটা যদি এফ দিই, তাহলে ই এফ দুইটা বিন্দু বৃত্তের, দুইটা বিন্দুর সংযোগকারী সরলরেখা আমরা জ্যা জানি, কারণ জ্যাটা কেন্দ্র দ্বারা অতিক্রম করলে ওটা কি হয়ে যায়, ব্যাস হয়ে যায়। ঠিক আছে, তাহলে জ্যা নিয়ে ক্লিয়ার সবকিছু। আচ্ছা, এখন আমরা দেখব যে বৃত্তকলা কি এবং বৃত্তাংশ কি। তার আগে বলে রাখি, আমাদের এখানে যে ব্যাসার্ধ বললাম, ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়, ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করা হয়, আরটা হচ্ছে রেডিয়াস এবং ডিতে হচ্ছে ডায়ামিটার। ঠিক আছে, আচ্ছা আমরা যা বললাম, এখন আমরা আসবো বৃত্তকলাতে। বৃত্তকলা বারবার বৃত্ত অঙ্কন করতে হচ্ছে যেহেতু বৃত্ত রিলেটেড অধ্যায়। ঠিক আছে, তো বৃত্তকলা বিষয়টা আসলে কি, হ্যাঁ এটা জানতাম। বৃত্তকলা বিষয়টা আসলে কি, ধরলাম এটা একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। এই বৃত্তের কেন্দ্র হতে আমরা কি দেখব, দেখব যে এখানে একটা চাপ দেখব। ধরলাম এ বি সি, এই বৃত্তটার একটা চাপ। এ বি সি একটা কি, বৃত্তটার চাপ। এই চাপটার দেখো তো, শুরুর বিন্দু হচ্ছে এ এবং শেষ বিন্দু হচ্ছে সি। তাহলে এই শুরুর বিন্দু এবং শেষ বিন্দুকে আমরা বলে দিতেছি প্রান্ত বিন্দু। তাহলে বৃত্তের চাপের প্রান্ত বিন্দু দ্বয় যখন আমরা তার কেন্দ্র দ্বারা সংযুক্ত করব, তখন যে ক্ষেত্রটা তৈরি হবে সেই ক্ষেত্রটাকে আমরা বলে থাকি বৃত্তকলা। সেই ক্ষেত্রটাকে আমরা কি বলে থাকি, বৃত্তকলা। আমি কি বললাম আবার বলছি, একটি বৃত্তের যে কোনো চাপের প্রান্ত বিন্দুতে যখন আমরা তার কেন্দ্র দ্বারা সংযুক্ত করব অথবা ব্যাসার্ধ দ্বারা সংযুক্ত করব, তখন যে ক্ষেত্রটা উৎপন্ন হবে সেই ক্ষেত্রটাই হলো বৃত্তকলা। বুঝতে পারছো সবাই? আচ্ছা, এই বৃত্তকলা তাহলে দেখো, ধরলাম এখানে যদি একটা চাপ আমরা ধরে নিই যে এবিসি ধরছি, এবার ধরলাম যে ডিই এফ, এটা একটা চাপ। এই চাপের শুরু এবং শেষ বিন্দু কি ডি এবং এফ না? এবং এখানে দেখো আমাদের কেন্দ্র কি ও। তাহলে ডি এবং এফ কে আমরা যদি ও দ্বারা সংযুক্ত করে দিই, তাহলে এখানে যে ক্ষেত্রটা পাবো এই ক্ষেত্রটাও হচ্ছে একটা বৃত্তকলা। বুঝতে পারছো সবাই? খুবই ইজি কনসেপ্ট, খুবই ইজি কনসেপ্ট। তো দেখো, আমাদের বৃত্তকলার ক্ষেত্রফলের আবার সূত্র আছে। সূত্রটা কি, আলফা ডিগ্রি ডিভাইডেড বাই 360 ইনটু পাই আর স্কয়ার। এখানে আর হচ্ছে কি, আর হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ, একটু আগে আমি বলছি। পাই হচ্ছে কি, পাই হচ্ছে কনস্ট্যান্ট মানে ধ্রুবক। এখানে আলফাটা কি, দেখো এই যে যখন আমরা ব্যাসার্ধদ্বয় মানে এই রেখাগুলোকে প্রান্তবিন্দুগুলা যখন আমরা কেন্দ্রের সাথে সংযুক্ত করতেছি, তখন এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে। এই কোণটাকে ধরে নিছে আলফা, এই কোণটাকে কি ধরছে, আলফা। বুঝতে পারছো সবাই? আচ্ছা, এখন আমরা চলে আসি বৃত্তাংশ। কোথায় চলে আসবো, বৃত্তাংশতে। তো এই টপিকটা বুঝলেই তোমাদের এই অধ্যায়ের মোটামুটি বেসিক শেষ। তখন তোমরা যে কোনো ধরনের অঙ্ক আমি করালে বুঝতে পারবে। ধরলাম এটা একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও। তো দেখো, ধরলাম এখানে এটা একটা চাপ এবিসি, এই বৃত্তটার একটা চাপ হলো এবিসি। এখন দেখো, এই যে চাপটা, এই চাপটার প্রান্তবিন্দু কোনটা, এই চাপটার প্রান্তবিন্দু হচ্ছে এ এবং সি, এ এবং সি। এবং দেখো এ এবং সি হচ্ছে কি, একটা বৃত্তের দুটা বিন্দু না? দেখো আমরা যখন জ্যা পড়ছিলাম, আমরা কি বলছিলাম যে একটা বৃত্তের দুটি বিন্দু সংযোগকারী সরলরেখাকে আমরা বলতেছি জ্যা। তো জ্যা দ্বারা বেষ্টিত চাপের মাধ্যমে যে ক্ষেত্রটা আমরা পাই সেটাকে আমরা বলি বৃত্তাংশ, মানে সম্পূর্ণ একটা বৃত্তের অংশ, সম্পূর্ণ একটা বৃত্তের অংশ। ধরো এখানে একটা চাপ আমরা যদি কল্পনা করি, ডি সরি ডি ই এফ, তাহলে এই দুটা বিন্দু যদি যুক্ত করি, তাহলে ডি একটা কি, জ্যা। এই জ্যা দ্বারা বেষ্টিত
যে ক্ষেত্রটা আমরা পাচ্ছি এই ক্ষেত্রটাকে আমরা বলতেছি বৃত্তাংশ। এই ক্ষেত্রটাকে আমরা কি বলতেছি? বৃত্তাংশ। তাহলে আমি যে টপিকগুলো বুঝালাম, বৃত্ত কাকে বলে, ব্যাসার্ধ কি, কোন গোলাকে ব্যাসার্ধ বলবো, ব্যাস কি কাকে বলে, জ্যা কি, বৃত্তগলা কি, বৃত্তাংশ কি, এই টপিকগুলা আমি যেভাবে বুঝালাম তোমরা যদি একটু খালি মাথায় রাখতে পারো তাহলেই তোমাদের এই অধ্যায়ের সকল ম্যাথ পানি পানি হয়ে যাবে। ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে তোমরা এই অধ্যায়ের সকল ম্যাথ পানি পানি করে ফেলতে পারবা, মানে দেখা মাত্রই ম্যাথগুলো করে ফেলতে পারবা। তো আহ আমরা পর্যায়ক্রমে তোমাদেরকে কিছু শর্ট ট্রিক্স দিয়ে দিব এই অধ্যায়ের ম্যাথগুলো করার জন্য। তার জন্য তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলেই শুধুমাত্র তোমরা সকল ধরনের ম্যাথ সমস্যার সমাধান করতে পারবা। ঠিক আছে? তো আমরা এখন চলে যাবো অতি সংক্ষিপ্ত সেকশনে। তো অতি সংক্ষিপ্ত কোশ্চেন গুলো আমরা একটু তুলে ফেলবো যে অতি সংক্ষিপ্ত গুলো কি বলছে। আচ্ছা, তো দেখো তোমাদের চতুর্থ অধ্যায়ের কিছু অতি সংক্ষিপ্ত কোশ্চেন আমি বোর্ডে তুলে ফেলছি। এই কোশ্চেন গুলো এখন তোমাদেরকে ইজি ভাবে তামা তামা করে ফেলাবো, ঠিক আছে, অ্যান্সার করে। তো তোমরা একটু ভিডিওটা সম্পূর্ণ দেখিও, তাহলে এই অধ্যায় থেকে যে কোনো অতি সংক্ষিপ্ত আসুক তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবা। তো দেখো এক নম্বর কোশ্চেনটা কি বলছে। তো এক নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো তো, বলছে একটি বৃত্তের ব্যাস, কি বলছে, একটি বৃত্তের ব্যাস অর্থাৎ ডি দেওয়া আছে, কত দেওয়া আছে, 8 সেন্টিমিটার। তাহলে 8 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? তাহলে আমরা এক নাম্বারটা সলিউশন করতেছি, কত করতেছি, সলিউশন, সলিউশন কত নাম্বার, এক নাম্বার। এক নাম্বারটা সলিউশন করছি, দেওয়া আছে কি, ব্যাস, লিখবে যে গিভেন দ্যাট, গিভেন দ্যাট কি দেওয়া আছে, ডি ইকুয়াল টু কত সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। আমাকে কি বের করতে বলছে, ক্ষেত্রফল। তো দেখো তো আমি এখানে উপরে তোমাদের সুবিধার্থে কিছু সূত্র লিখে রাখছি, এখানে দেওয়া আছে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল কি, পাই আর স্কয়ার, কি দেওয়া আছে, পাই আর স্কয়ার। এখানে আরটা কি, আর হচ্ছে রেডিয়াস মানে বৃত্তের কি, ব্যাসার্ধ। এবং ব্যাস এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটা কি, আমরা বেসিকে বলছিলাম যে ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। তাহলে আমার দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে ব্যাস অর্থাৎ ডায়া দেওয়া আছে, আমরা রেডিয়াস বের করতে, তাহলে আর ইকুয়াল টু কি, d/2 অর্থাৎ 8/2 সেন্টিমিটার, তার মানে কত, 4 সেন্টিমিটার। আমরা কি পাই গেলাম, আমরা বৃত্তটার ব্যাসার্ধ পেয়ে গেলাম। এখন দেখো আমরা কি জানি, উই নো, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু কি, পাই আর স্কয়ার। দেখো আমরা এখানে কিসের মান বের করছি, আর এর মান বের করে ফেলছি। তাহলে দেখো পাই ইনটু 4 স্কয়ার, আর স্কয়ার মানে কি 4 স্কয়ার না, কারণ 4 এর উপরে স্কয়ার করলে কত হয় ভাইয়া, হয় হচ্ছে 16। তাহলে দেখো 16 পাই, এটাই অ্যান্সার। এটাই কি অ্যান্সার। কঠিন আছে ম্যাথটা, কোনো কঠিন নাই, একদম কোনো কিছু কঠিন মনে হবে না। তোমার বেসিক যতই দুর্বল থাকুক না কেন, প্রত্যেকটা ম্যাথ তোমার মাথায় ঢোকা দেওয়ার দায়িত্ব আমার। তো আমরা অনেকগুলো শর্ট ট্রিক্স করব এবং প্রত্যেকটা ম্যাথ যত ইজি ভাবে মাথায় ঢোকানো যায় সেটার চেষ্টা আমি আজকে করব। তাহলে দেখো আমরা এক নম্বরে অ্যান্সার করে ফেললাম, এখন আমরা 2 নম্বর কোশ্চেনটার অ্যান্সার করব। কত নম্বর কোশ্চেনের অ্যান্সার করব, 2। তাহলে দেখো 2 নম্বর কোশ্চেনটাতে আসলে বলছে কি, বলছে একটি বৃত্তের পরিধি, কি বলছে এবার, পরিধি বলছে, পরিধি কত দেওয়া আছে, 44 সেন্টিমিটার, ক্ষেত্রফল কত। দেখো তোমাদের সুবিধার্থে আমি কি করছি, বৃত্তের পরিধিরও সূত্র লিখে রাখছি। তাহলে আমরা অ্যান্সার করতেছি কত নম্বরে, 2 নাম্বার, নাকি অথবা রোমান সংখ্যা 2। তাহলে 2 নম্বর সলিউশনে আমরা কি লিখবো, যে দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে বৃত্তের পরিধি হচ্ছে 44 সেন্টিমিটার। কারণ পরিধিকে আমরা কি লিখতে পারি, 2 পাই আর, তাহলে 2 পাই আর ইকুয়াল টু কত, 44 সেন্টিমিটার। এখন দেখো আমরা তো পাই ডিও লিখতে পারতাম, কিন্তু আমরা 2 পাই আর লিখলাম কেন, তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে। কিন্তু দেখো আমাদের বের কি করতে বলছে, ক্ষেত্রফল, এবং ক্ষেত্রফলে আমার দরকার কি, ক্ষেত্রফলে দরকার হচ্ছে ব্যাসার্ধ। এই কারণে ব্যাসার্ধ যেই আমার সূত্রে আছে এই সূত্রটা আমরা নিলাম, পাই ডি নিলাম না, আমরা কি নিলাম, 2 পাই আর। এখন দেখো তো এখানে আমরা বের করব কিসের মান, বের করব হচ্ছে আর এর মান, কারণ বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। তো আমরা যদি আরটা জানি যাই তাহলে তো ইজিলি ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে দেখো এখানে 2 পাই আর এর সাথে আছে গুণ অবস্থায়, এপাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে r ইকুয়াল টু কি হবে, 44 ডিভাইডেড বাই 2 পাই। r ইকুয়াল টু কি হবে, 44 ডিভাইডেড বাই 2 পাই সেন্টিমিটার। তাহলে
আবার লিখবা যে আমরা জানি বা উই নো, কি জানি বৃত্তের ক্ষেত্রফল কি, বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে আর ইকুয়াল টু কি পেলাম 44 ডিভাইডেড বাই 2 পাই সেন্টিমিটার। তাহলে আমার আলটিমেটলি অ্যানসারটা কি হবে পাই ইনটু আর স্কয়ার। আর এর মান কি সম্পূর্ণটাই 44 ডিভাইডেড বাই 2 পাই তার উপরে স্কয়ার। তো এটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে যা আসবে সেটাই হলো এই কোশ্চেনের আনসার। জাস্ট এইটুকু লিখলে তোমরা 2 মার্ক পাই যাবে। তাহলে ভাবো কত ইজি ভাবে আমরা সলভ করে ফেলতেছি এবং কত কোশ্চেন গুলো কত ইজি আসলে। আচ্ছা, তো দেখো আমরা দ্বিতীয় কোশ্চেনটাও সলভ করে ফেললাম। এখন আমরা তৃতীয় কোশ্চেনটা একটু লক্ষ্য করি। তৃতীয় কোশ্চেনটা কি দেওয়া আছে, আমি তো সাথে সাথে মিশিয়ে ফেলতেছি। তোমরা কিন্তু আমার ক্লাস করতে হলে খাতা কলম অথবা ভালো মনোযোগিতা নিয়ে বসবা, যেন স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং আমার ক্লাস শেষে আবার এই ম্যাথগুলো করতে পারো। ঠিক আছে? তো দেখো 3 নম্বর ম্যাথটাতে কি বলা আছে। 3 নম্বর ম্যাথটা বলা আছে একটি বৃত্তের পরিধি 88 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 88 সেন্টিমিটার পরিধি দেওয়া আছে। আচ্ছা, বলছে হলে ব্যাস কত, পরিধি দেওয়া আছে ব্যাস কত। তাহলে দেখো গিভেন দ্যাট আমার ব্যাস বের করতে বলছে না, কোশ্চেনে কি বলছে এবার ব্যাস বের করতে। তোমরা সব সময় ম্যাথ করার সময় কোশ্চেনের অ্যানসার কি করতে মানে কি চাইছে এটার দিকে লক্ষ্য রাখবা এবং লক্ষ্য রাখবা যে কি দেওয়া আছে। তাহলে আমরা এখানে কি বৃত্তের পরিধি দুটো সূত্র জানি কিনা, একটা হচ্ছে পাই ডি, একটা হচ্ছে 2 পাই আর। আমার যেহেতু এখানে ব্যাস চাইছে তাহলে আমরা কোন সূত্রটা নিব পাই ডি। তাহলে গিভেন দ্যাট পাই ডি ইকুয়াল টু কত 88 সেন্টিমিটার। তাহলে আমরা বের করব কিসের মান, ডি এর মান। ডি তে কি ডায়ামিটার, ডায়ামিটার মানে কি ব্যাস। তাহলে দেখো পাইটার পাশে গুণ আছে, অপর পাশে যায় কি হবে ভাগ হয়ে যাবে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এই পাইটা কিভাবে লিখবো, অনেকে ক্যালকুলেটরে লিখতে পারো না। এই যে ভাগ চিহ্ন দিবা, অন করি আগে, ভাগ চিহ্ন দিবা, দিয়ে উপরে আমার কত আছে, উপরে আছে 88, ঠিক আছে। এই যে তারপর নিচে আসবা, তারপর কি করবা দেখো শিফট চাপবা, তারপর এখানে এই যে ইনটু 10 পাওয়ার এক্স এটা চাপলেই তোমার পাই চলে আসবে, ঠিক আছে। তারপর ইকুয়াল চাপবা, তাহলে দেখো অ্যান্সার আসতেছে আমার কত 28.011 সেন্টিমিটার। দেখো দাস এক লাইনে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, তো দেখো আমরা এখন চতুর্থ কোশ্চেনটা দেখবো। চতুর্থ কোশ্চেনটা কি বলছে দেখো তো, বলছে একটি বৃত্তের ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফলই দেওয়া আছে, কত দেওয়া আছে 154 সেন্টিমিটার স্কয়ার। বের কি করতে বলছে ব্যাসার্ধ কত। খুবই ইজি, খুবই ইজি কোশ্চেন। তাহলে দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে ভাই, দেওয়া আছে বৃত্তের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার ইকুয়াল টু কত 154 সেন্টিমিটার স্কয়ার। কত দেওয়া আছে 154 মানে 154 সেন্টিমিটার স্কয়ার। বের কি করতে বলছে ব্যাসার্ধ। তাহলে আর এর মান বের করতে বলছে। তাহলে দেখো আর স্কয়ার ইকুয়াল টু কি লিখতে পারি আমরা 154 ডিভাইডেড বাই পাই। পাইটা এই পাশে কিভাবে ভাগ হয়ে গেল, এই পাশে গুণ আছে, অপর পাশে গেলে কি হয়ে যায় ভাগ হয়ে যায়। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা বের করবো আর এর মান। তাহলে স্কয়ার আছে এক পাশে, সমানের বিপরীত পাশে গেলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে। তাহলে রুট ওভার 154 ডিভাইডেড বাই পাই। এটা তোমরা জাস্ট খালি ক্যালকুলেট করবা, যেটা মান আসবে ওটাই হচ্ছে অ্যান্সার। ওটাই কি অ্যান্সার। কত নম্বরের অ্যান্সার 4 নম্বরের অ্যান্সার। এখন আমরা পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনটা একটু বুঝবা, কি বলছে একটি চাকার ব্যাস, কি দেওয়া আছে চাকার ব্যাস। আচ্ছা, এটা একটু বুঝাই। তো চাকা, তো এখন তোমরা ইয়াং পোলাপান, তোমরা বাইকও চালাইছো, তোমরা সাইকেলও চালাইছো, ঠিক আছে। তো দেখো বাইক হোক সাইকেল হোক যে কোনো গাড়ি হোক, আমাদের চাকাগুলো কি হয়ে থাকে এরকম বৃত্তাকার হয় না? নাকি তোমরা ত্রিভুজাকার চাকায় চলো, নাকি আয়তাকার চাকা? তোমাদের সাইকেল বা বাইক যার যেটা আছে চাকা কোন ধরনের হয়ে থাকে বৃত্তাকার মানে গোলাকার না? আচ্ছা, এই যে বৃত্ত বা গোলাকার যে চাকাগুলো এরকম, এই চাকাটার ব্যাস দেওয়া আছে 2 মিটার। কি দেওয়া আছে ব্যাস। তাহলে ডি দেওয়া আছে কত মিটার 2 মিটার দেওয়া আছে। এখন বলছে 5 বার আবর্তনে মানে 5 বার চাকাটা যদি ঘুরে তাহলে কত দূরত্ব অতিক্রম করবে। ধরো তুমি সাইকেলে প্যাডেল মারতেছো, ঠিক আছে, চাকাটা 5 বার ঘুরলো, 5 বারে কতটুকু পথ অতিক্রম করবে, ঠিক আছে। তো এটা কিভাবে বের করবা, এটার জন্য একটা জিনিস তোমাদেরকে একটা টোটকা একটা শর্ট ট্রিক্স তোমাদের মাথায় দিয়ে দিই,
মাথায় রাখবা যে কোনো বৃত্তাকার চাকা, গোলাকার চাকা তার একবার আবর্তনে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। কি বললাম? একবার আবর্তনে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। একদম নোট করে রাখ, দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, আমি কি বললাম? একবার আবর্তনে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে আমার কি দিয়ে দিছে? ডি দিয়ে দিছে, ব্যাস দিয়ে দিছে। তাহলে আমরা পরিধি কি জানি? পরিধি ইকুয়াল টু কি জানি আমরা? পাই ডি। তাহলে কি হবে? 2 পাই। 2 পাই কি? ব্যাস। কার ব্যাস? এই যে চাকাটার ব্যাস আরো বলতেছি, 2 পাই, সরি শিবপ্রাণ। 2 পাই হচ্ছে কি? চাকাটার পরিধি। চাকাটার কি? পরিধি। এবং পরিধিটা কি নির্দেশ করবে? যে একবার আবর্তনে কত দূর পথ অতিক্রম করবে। তাহলে একবার আবর্তনে কত দূর পথ অতিক্রম করবে? তার পরিধি সমান। পরিধি কি পেলাম আমরা? 2 পাই। তাহলে এখানে কয়বার আবর্তনের কথা বলছে ভাইয়া দেখো তো? বলছে 5 বার আবর্তনের কথা। লিখবা যে অতএব 5 বার আবর্তনে 2 পাই ইন্টু 5 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে 2 পাই ইন্টু 5 মানে বুঝতে পারতেছো 5 ইন্টু 10 পাই। তাহলে 10 পাই দূরত্ব অতিক্রম করবে। কয়বার আবর্তনে? 5 বার আবর্তনে। তো মনে রাখার শর্ট ট্রিক্স হচ্ছে এটাই টোটকা। এই টোটকাটা মাথায় রাখলে তোমাদের এই চাকা দিয়ে যে কোনো ম্যাথ তোমরা সলভ করতে পারবে, যে কোনো ম্যাথ একদম। ঠিক আছে? তো আমরা কত নাম্বার সলভ করলাম? দেখো আমরা দেখতে দেখতে 5 নাম্বার সলভ করে ফেলছি। সর্বশেষ একটা অতি সংক্ষিপ্ত কোশ্চিন আছে। এই অতি সংক্ষিপ্তটা সলভ করতে পারলেই আমাদের এই অধ্যায়ের সকল অতি সংক্ষিপ্ত শেষ হয়ে যাবে আশা করি। তাও যদি কোনো অতি সংক্ষিপ্ত করতে প্রবলেম হয়, তোমার সাজিদ ভাই তো আছে, অবশ্যই নক করবা, কমেন্ট করবা, আমরা তোমাদেরকে সাড়া দিব। তো দেখো 6 নম্বর কোশ্চিনটা কি বলছে? বলছে একটি বৃত্তকলার কোণ, বৃত্তকলার কোণ কত দিছে? 60 ডিগ্রি। বৃত্তকলা কি? বৃত্তকলা কি? বৃত্তের একটা চাপকে যখন আমরা তার ব্যাসার্ধের সাথে সংযুক্ত করি, ব্যাসার্ধের সাথে সংযুক্ত করলে যে ক্ষেত্রটা পাই সেটা হচ্ছে বৃত্তকলা। তো কি বলছে? একটি বৃত্তকলার কোণ, কোণটা দেওয়া আছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। বলছে বৃত্তের ব্যাসার্ধ 21 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধ 21 সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, এটা তোমাদেরকে একটু চিন্তা করেন। ধরলাম এটা হচ্ছে চাপ, এটা হচ্ছে চাপ এ বি সি, এটা একটা চাপ। এখন প্রান্ত বিন্দু হচ্ছে এ আর সি, এই দুটাকে সংযুক্ত করলাম। সংযুক্ত করলে এখানে যে ক্ষেত্রটা পাচ্ছি, এখানে যে ক্ষেত্রটা পাচ্ছি, এই ক্ষেত্রটা হচ্ছে কি? বৃত্তকলা। এটা হচ্ছে ও বিন্দু ধরো, এবং এই যে কোণটা যেটাকে আমরা আলফা দ্বারা নির্দেশ করি, আলফার মান দেওয়া আছে আমাদের এখানে 60 ডিগ্রি। কত দেওয়া আছে? 60 ডিগ্রি। এবং বলছে বৃত্তের ব্যাসার্ধ, মানে ও থেকে এ অথবা ও থেকে সি এর দূরত্ব আর ইকুয়াল টু দেওয়া আছে 21 সেন্টিমিটার। আমাকে বলছে চাপের দৈর্ঘ্য, অর্থাৎ এ থেকে সি পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্বটা নির্ণয় করো। ঠিক আছে? তো দেখো আমরা এখানে একটা সূত্র দেখব। এখানে আমি তোমাদের সুবিধার্থে সূত্রটা লিখে রাখছি যে বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে আলফা ডিভাইডেড বাই 360 বা 360 ইনটু পাই আর স্কয়ার। এটা কি? এই বৃত্তকলার ক্ষেত্রফল। কিন্তু আমাদের কি বের করতে বলছে? চাপের দৈর্ঘ্য। তো চাপের দৈর্ঘ্যের ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে। তো দেখো এই যে ধরো এই যে আরেকটা সূত্র আমি দিই তোমাদের এখানে, যে বৃত্তকলার ক্ষেত্রফল ইকুয়াল টু, এই সূত্রটা তোমরা লিখে নাও, বৃত্তকলার ক্ষেত্রফল a ইকুয়াল টু হাফ এল। এই এলটা কি? এই এলটাই হচ্ছে চাপের দৈর্ঘ্য। তাহলে দেখো আমরা এখানে ক্ষেত্রফলের একটা সূত্র পাইছি না? এই ক্ষেত্রফল থেকে আমরা যদি ক্ষেত্রফলটাকে 2 দ্বারা গুণ করে দিই, তাহলে আমরা চাপের দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি, আর ইকুয়াল টু 21 সেন্টিমিটার। তাহলে অতএব বৃত্তকলার ক্ষেত্রফল
এ ইকুয়াল টু কি হবে আলফা ডিভাইডেড বাই 360 বা 360। তাহলে আলফা মানে কত 60 ডিভাইডেড বাই 360 ইনটু পাই আর স্কয়ার মানে কত 21 স্কয়ার। এখন এটাকে ক্যালকুলেশন করে দেখি কত আসছে 60 ডিভাইডেড বাই 360 ইনটু পাই ইনটু 21 স্কয়ার। তাহলে অ্যান্সার আসতেছে 230.90। এটা কত সেন্টিমিটার 10, তার মানে সেন্টিমিটার স্কয়ার। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল এই ইকুয়ালটা আমরা কত পেলাম 230.90 সেন্টিমিটার স্কয়ার। আমরা এখন কিসের দৈর্ঘ্য বের করব চাপের দৈর্ঘ্য। তাহলে লিখব যে উইনো বৃত্তকলার ক্ষেত্রফল a ইকুয়াল টু হাফ l। তাহলে l ইকুয়াল টু কি হবে 2a। দেখো এখানে 2টা ভাগ ছিল পাশে যে কি হয়ে গেছে গুণ হয়ে গেছে। তাহলে আমরা যদি গুণ করে দিই মানে এর সাথে 2 গুণ করে দিই এটা কি এটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে এটার সাথে যদি 2 গুণ করি তাহলে আমরা পাচ্ছি 461.8141 এরকম। এটা কত চাপের দৈর্ঘ্য এটা হচ্ছে সেন্টিমিটার। এটাই হচ্ছে आंसर। ঠিক আছে। তো এই যে 6টা অতি সংক্ষিপ্ত তার মধ্যে এটা একটু বড় ছিল এবং এটাতে আমাদের নতুন করে একটা সূত্র লাগছে। ঠিক আছে। তো এই 6টা অতি সংক্ষিপ্ত তোমরা যদি মাথায় রাখতে পারো আশা করি এবং এই সূত্র 3, 4টা 5টা সূত্র যদি মাথায় রাখতে পারো আমার টোটকাগুলো মাথায় রাখতে পারো এগুলা অধ্যায় থেকে যে কোনো কোশ্চেন আসছে তোমরা একদম বলবো তো ছিঁড়ে ফেলে আসতে। আচ্ছা, তো এটা হলো চতুর্থ অধ্যায় সংক্ষিপ্ত এবং রচনামূলকের টাইপ 1 নাম্বার কোশ্চেন। তো আমি জাস্ট একটা কোশ্চেন তুলছি, এতগুলা কোশ্চেন তুললে স্পেস খাবে, করে দিব তো একটাই, কারণে একটা কোশ্চেন করে দিলে তোমরা বাকি কোশ্চেন গুলা সলভ করে ফেলতে পারবা। তো আমি যে তোমাদের সাজেশন দিছি এখানে দেখবা যে এই টাইপের ম্যাথ যেগুলো আছে এই টাইপের ম্যাথ গুলা একটু দাগায় নিবা। যদি দেওয়া থাকে একটা বৃত্তের ক্ষেত্রফল এবং উক্ত বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের যদি ক্ষেত্রফল নির্ণয় করতে বলে তাহলে বুঝে নিবা যে ওই ম্যাথটা হচ্ছে টাইপ 1 এ আছে। এবং টাইপ 1 এর ম্যাথগুলো জাস্ট আমি যেভাবে একটা ম্যাথ সলভ করে দিব এবার এটা যদি তোমরা বুঝে যাও তাহলে প্রত্যেকটা ম্যাথই তোমরা সলভ করতে পারবা। দেখো কি বলছে টাইপ 1 ম্যাথটা আমরা সলভ করি। কি বলছে একটি বৃত্তের ক্ষেত্রফল 616 সেন্টিমিটার স্কয়ার বা 616 সেন্টিমিটার স্কয়ার। উক্ত বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, আমরা প্রথমে একটা বৃত্ত অঙ্কন করি। যদিও আমার বৃত্তটা মানে সব থেকে বাজে, সব ক্ষেত্রগুলোর মধ্যে সব থেকে বাজে হয় হচ্ছে বৃত্ত। ধরলাম এটা একটা বৃত্ত, ঠিক আছে, তোমরা কোনো কিছু মনে করিও না। এই বৃত্তটার ক্ষেত্রফল দেওয়া আছে 616 সেন্টিমিটার স্কয়ার। বলছে বৃত্তে অন্তর্লিখিত একটা বর্গ, বৃত্তে অন্তর্লিখিত একটা বর্গ, এই বর্গর ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। তো বলে রাখি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে বাহু স্কয়ার বা এ স্কয়ার বলতে পারো, এটাকে আমরা বলি বাহু দৈর্ঘ্য, তো এ স্কয়ার। ঠিক আছে, কারণ কি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুই সমান। এখন দেখো বৃত্তে যখন অন্তর্লিখিত মানে বৃত্তের ভিতরে একটা বর্গ অঙ্কন করা হয়েছে, দেখো তো এই বর্গের যে কর্ণটা, এই কর্ণগুলা কি বৃত্তের ব্যাসের সমান না? বৃত্তে এই যে বৃত্তের যে বর্গের কর্ণটা বৃত্তের ব্যাসের সমান অথবা বৃত্তের ব্যাসটা বর্গের কর্ণগুলার সমান। ঠিক আছে, তো তোমরা এই ম্যাথটা সলভ করবে এবার যে গিভেন দ্যাট কি দেওয়া আছে বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু কত 616 সেন্টিমিটার স্কয়ার। এখন দেখো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কয়ার ইকুয়াল টু কি 616 সেন্টিমিটার স্কয়ার। আমরা এখান থেকে কি বের করে নিব, আমরা এখান থেকে ব্যাসার্ধটা বের করে নিব, রেডিয়াসটা বের করে নিব। তাহলে আর স্কয়ার ইকুয়াল টু কি হবে আর স্কয়ার ইকুয়াল টু 616 ডিভাইডেড বাই পাই, পাইটা গুণ আছে পাশাপাশি কি হয়ে গেল ভাগ হয়ে গেল। তাহলে বের করবো কার মান আর এর মান, তাহলে স্কয়ার আছে পাশাপাশি কি হয়ে যাবে রুট, তাহলে রুট ওভার 616 ডিভাইডেড বাই পাই। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি, রুট ওভার
616 ডিভাইডেড বাই 5, তাহলে আমাদের এখানে आंसर আসছে 14.0028। ঠিক আছে, এটা আমরা কি পেলাম? আমরা পেলাম আর এর মান, অর্থাৎ বৃত্তটার ব্যাসার্ধ পেলাম, বৃত্তটার ব্যাসার্ধ পেলাম। আর আমি একটু আগে কি বললাম, যে এই যে বৃত্তের ব্যাসটা, বৃত্তের ব্যাসটাই হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। ঠিক আছে, তাহলে ব্যাস এবং ব্যাসার্ধের মধ্যে সূত্রটা কি বা সম্পর্কটা কি? r ইকুয়াল টু d বাই 2। তাহলে d ইকুয়াল টু কি? 2r। d ইকুয়াল টু কি? 2r। d টা কি? d টা হচ্ছে ব্যাস, তাহলে 2 ইনটু r কত? 14.0028। তাহলে দেখো আমরা d কত পাচ্ছি? d পাচ্ছি হচ্ছে आंसर ইনটু 2, d পাচ্ছি হচ্ছে 28.0056 সেন্টিমিটার। এটা কি পেলাম? আমরা পেলাম এই বৃত্তটার ব্যাস। কি পেলাম? বৃত্তটার ব্যাস। এবং এই বৃত্তটার ব্যাসই হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। কারণ বর্গক্ষেত্রের কর্ণের আবার একটা সূত্র তোমরা মাথায় রাখবে, যে বর্গক্ষেত্রের কর্ণ, কর্ণ ইকুয়াল টু কি? √2a। এখানে √2 তো একটা সংখ্যা ধ্রুবক, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এটা কি? এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। বুঝতে পারছো? তাহলে দেখো লিখবা যে আমরা জানি ওই বর্গক্ষেত্রের কর্ণ ইকুয়াল টু √2a। তাহলে দেখো তো এই কর্ণটার মানটাই কি বৃত্তের ব্যাসের সমান না? তাহলে শর্ত মতে আমরা কি লিখতে পারি? √2a ইকুয়াল টু 28.0056 সেন্টিমিটার। বুঝতে পারছো? যেহেতু বর্গক্ষেত্রের কর্ণটাই বৃত্তের ব্যাসের সমান, সেক্ষেত্রে আমরা কি লিখবো? বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, অর্থাৎ √2a ইকুয়াল টু 28.0056। তো এখান থেকে আমরা কি বের করব? আমরা বের করব হচ্ছে বর্গক্ষেত্রের বাহুটা। কেন বর্গক্ষেত্রের বাহু বের করতেছি? কারণ আমাকে এখানে চাইছে কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার। তাহলে বাহুটা বের করলে তার উপর স্কয়ার করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে দেখো এখানে √2 গুণ আছে, পাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হয়ে যাবে কি? √2। তাহলে দেখো, তাহলে answer divided by √2, 8 রুট ক্যালকুলেটরও কাজ করা ছেড়ে দিছে। কত আসতেছে? 19.80 সেন্টিমিটার। এটা আমরা কি পেলাম? এটা পেলাম হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে আমাদেরকে কি বের করতে বলছে? বের করতে বলছে হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে লিখবা যে অতএব ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার, অর্থাৎ 19.80 স্কয়ার। তাহলে অ্যান্সার স্কয়ার যদি আমরা করি, আমরা পাচ্ছি 392.156 সেন্টিমিটার স্কয়ার। এটাই অ্যান্সার। তো তোমাদের যে কোনো কোশ্চেনে যদি বৃত্তের ক্ষেত্রফল দেওয়া থাকে এবং উক্ত বৃত্ত অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, তাহলে তোমরা সেম ধাপ অতিক্রম করে ম্যাথগুলো সলভ করবা। ঠিক আছে, বৃত্তের ক্ষেত্রফল দিকে আসবা, তোমরা ব্যাস বের করে নিবা, তারপর কর্ণ ব্যাস সমান লিখবা, তারপর তোমরা বাহুর দৈর্ঘ্য বের করবা, তারপর ডিরেক্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করে ফেলবে। তো এটাই ছিল আমাদের চতুর্থ অধ্যায়ের টাইপ 1 এর ম্যাথগুলো। আচ্ছা, এটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের সংক্ষিপ্ত এবং রচনামূলক টাইপ 2 কোশ্চেন। তো টাইপ 2 তে দেখো কোন ধরনের কোশ্চেন থাকবে। দেওয়া আছে একটি বর্গক্ষেত্রের বাহু হচ্ছে 42 সেন্টিমিটার। কি দেওয়া আছে? বর্গক্ষেত্রের বাহু হচ্ছে 42 সেন্টিমিটার। বর্গ ও বর্গে অন্তর্লিখিত বৃত্ত উভয়ের ফাঁকা অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তো লেখা অনেকে বুঝতেছে না, তার জন্য দুঃখিত। তো প্রথমে আমরা একটা বর্গক্ষেত্র কল্পনা করি। ধরে নিলাম এটা একটা বর্গক্ষেত্র। ঠিক আছে, এর আগের বার আমরা কি করলাম? বৃত্তের ভিতরে অন্তর্লিখিত বর্গ, এবার বর্গের ভিতরে অন্তর্লিখিত বৃত্ত, এবং এই বর্গের ভিতরে বৃত্ত। বললাম বর্গের ভিতরে বৃত্ত হচ্ছে এটা। ঠিক আছে,
তো কি বলছে, বর্গ ও বর্গে অন্তর্লিখিত বৃত্ত উভয়ের ফাঁকা অংশ। তাহলে ফাঁকা অংশ কোন জায়গাটাকে বোঝাচ্ছে, এই যে এই জায়গাগুলো, ঠিক আছে, এই জায়গাগুলোর ক্ষেত্রফল বের করতে বলছে। কালো অংশটা ক্ষেত্রফল বের করতে বলছে। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি প্রথমে বর্গের ক্ষেত্রফলটা বের করি, বর্গের ক্ষেত্রফল থেকে যদি ভিতরে অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রফলটা মাইনাস করে দিই, তাহলেই কিন্তু আসলে এই যে ফাঁকা অংশটার ক্ষেত্রফল বা কালো করা অংশটার ক্ষেত্রফল পাই যাবে। এখন দেখো বৃত্ত যেহেতু অঙ্কন করছে, তার মানে বৃত্তের একটা কেন্দ্র আছে, এবং দেখো বৃত্তের কেন্দ্র দ্বারা যে কোনো সরলরেখা অতিবাহিত হলে সেটাকে আমরা কি বলি, ব্যাস বলে থাকি। তাহলে এই যে বৃত্তের ব্যাসটা কি বাহুর দৈর্ঘ্য সমান না? বৃত্তের ব্যাসটা কার সমান, বাহুর দৈর্ঘ্যের সমান। কার বাহুর দৈর্ঘ্য, বর্গটার বাহুর দৈর্ঘ্য। এখন আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে, বর্গের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে আমরা কি লিখবো, লিখবো যে গিভেন দ্যাট, কি লিখবো, গিভেন দ্যাট। তাহলে গিভেন দ্যাট কি, যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য a equal to 42 সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু বাহুর দৈর্ঘ্য স্কয়ার। একটু আগেই আমরা লিখলাম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু কি, বাহুর দৈর্ঘ্য স্কয়ার। তার মানে কি হবে, 42 স্কয়ার। তাহলে 42 স্কয়ার যদি আমরা করি তাহলে কত হবে, ক্যালকুলেশন করি, 42 স্কয়ার তাহলে 1764 সেন্টিমিটার স্কয়ার। আমরা কি পেলাম, বর্গক্ষেত্রের বাহু থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাই গেল। আচ্ছা, এখন দেখো এই যে বর্গক্ষেত্রের বাহু, লিখবা যে প্রশ্নানুসারে অথবা শর্তানুসারে বর্গক্ষেত্রের বাহু a ইকুয়াল টু কি, d, ঠিক আছে, d ইকুয়াল টু কি, d না লিখে তোমরা 2r ও লিখতে পারো। কি লিখতে পারো, 2r। কারণ কি, এই যে বৃত্তের ব্যাসটাকে আমরা কি লিখতে পারি, 2r না, মানে ব্যাসার্ধের দ্বিগুণিত ব্যাস। তাহলে ব্যাস না লিখে আমরা কি লিখতে পারি, 2r। কারণ আমরা যেহেতু বৃত্তের ক্ষেত্রফল বের করবো, সেক্ষেত্রে আমাদের কি জানতে হবে, ব্যাসার্ধ জানতে হবে। তাহলে এখান থেকে r ইকুয়াল টু কি হবে দেখো তো, a ডিভাইডেড বাই 2, কারণ 2টা এখানে গুণ আছে, এটা শেষে ভাগ হয়ে যাবে। তাহলে a কত দেওয়া আছে, 42, তাহলে 2 যদি ভাগ করি তাহলে কি হবে, 21 সেন্টিমিটার। এই যে 21 সেন্টিমিটার, এটা কি পাইলাম, এটা পাইলাম হচ্ছে বর্গে অন্তর্লিখিত বৃত্তটার ব্যাসার্ধ। কি পেলাম, ব্যাসার্ধ পাইলাম। অতএব লিখবা যে অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রফল কি পাবো, ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে পাই তো পাই ধ্রুবক, আর স্কয়ার বলতে 21 স্কয়ার। তাহলে 21 স্কয়ার ইন্টু পাই যদি আমরা করি, তাহলে আমরা পাচ্ছি 1385.44 সেন্টিমিটার স্কয়ার। তাহলে দেখো আমরা বর্গটার ক্ষেত্রফল পাই গেলাম, বর্গে অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রফল পাই গেলাম। তাহলে আমি কি বললাম, এই বর্গের ক্ষেত্রফল থেকে যদি এই বৃত্তটার ক্ষেত্রফল আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা এই ফাঁকা অংশটা বা কালো অংশের ক্ষেত্রফলটা পাই যাব। তাহলে অতএব লিখবে যে অতএব ফাঁকা অংশের ক্ষেত্রফল ফাঁকা অংশের ক্ষেত্রফল কি হবে, বর্গের ক্ষেত্রফল মাইনাস বৃত্তের ক্ষেত্রফল। তাহলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে 1764 আর বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 1385.44 সেন্টিমিটার স্কয়ার। তাহলে দেখো আমরা যদি বিয়োগ করি 1764 মাইনাস আনসার, তাহলে আসতে হচ্ছে 378.55 সেন্টিমিটার। এটাই হলো ফাঁকা অংশের ক্ষেত্রফল। আশা করি তোমরা বুঝতে পারছো। এই ম্যাথটা যেভাবে করলাম, তোমাদের এই ম্যাথের মতো যে সকল ম্যাথ আছে তোমাদের বইয়ে, তোমরা প্রত্যেকটা ম্যাথই একইভাবে সলভ করতে পারবে। ঠিক আছে, বলাবান দেখো এটা হচ্ছে অধ্যায়ের তৃতীয় টাইপ। তো তৃতীয় টাইপে কি বলা আছে, এখানে গাড়ি চাকা হ্যান ত্যান নিয়ে একটু গজামিল দেওয়া আছে। তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের ম্যাথ ক্লাস নিচ্ছি।
কি বলছে? বলছে একটি গাড়ির সামনের চাকা ও পিছনের চাকার ব্যাসের পার্থক্য 7 সেন্টিমিটার। কি বলছে? যেটা বলছে এটা আগে আমরা কল্পনা করি। ধরলাম এটা হলো পিছনের চাকা, এটা কি পিছনের চাকা, এবং এটা হলো সামনের চাকা, সামনের চাকা। ঠিক আছে? তো কি বলছে? পিছনের চাকা এবং সামনের চাকার ব্যাসের পার্থক্য হচ্ছে 7 সেন্টিমিটার। এখন দেখো, যেহেতু চাকা গোলাকার হয়, তার মানে তার একটা কেন্দ্র থাকে। তাহলে কেন্দ্র থাকলে আমরা ব্যাস কি জানি? ব্যাসের সঙ্গে আমরা কি জানি? যে বৃত্তের কেন্দ্র দ্বারা অতিবাহিত যে কোনো সরলরেখাকে আমরা বলে থাকি বৃত্তের ব্যাস। তাহলে পিছনের চাকারও একটা ব্যাস আছে, সামনের চাকারও একটা ব্যাস আছে। যে ব্যাসকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ডি দ্বারা। ডি দ্বারা বোঝাচ্ছে ডায়ামিটার। ঠিক আছে? তো দেখো, ব্যাসের পার্থক্য হচ্ছে 7 সেন্টিমিটার। ব্যাসের পার্থক্য বলতে কি বোঝাচ্ছে? সামনের চাকার ব্যাস থেকে পিছনের চাকার ব্যাস যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা পার্থক্য কত পাবো? 7 পাবো। তাহলে আমরা যদি ধরে নিই, যেহেতু ব্যাস মানে সামনের চাকার ব্যাস এবং পিছনের চাকার ব্যাসটা কত সেটা এক্স্যাক্টলি দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা কি করব? ধরে নেব। যে ধরি পিছনের চাকার ব্যাস, পিছনের চাকার ব্যাস ডি সেন্টিমিটার। কত সেন্টিমিটার? ডি সেন্টিমিটার। তাহলে এবং সামনের চাকার ব্যাসটা কি হবে? সামনের চাকার ব্যাসটা কি হবে? যেহেতু পার্থক্য হচ্ছে 7 সেন্টিমিটার, মানে পিছনেরটা ব্যাস যত হবে তার থেকে 7 সেন্টিমিটার বেশি হবে সামনেরটার ব্যাস। তার মানে কি? ডি প্লাস 7 সেন্টিমিটার। তাহলে পিছনের চাকার ব্যাস পেলাম ডি এবং সামনের চাকার ব্যাস পেলাম কত? ডি প্লাস 7। এখন কি বলছে? দেখ, বলছে হচ্ছে 176 মিটার। কত মিটার? 176 মিটার পথ অতিক্রম করতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা 40 বার বেশি ঘোরে। তাহলে চাকা দ্বয়ের ব্যাস নির্ণয় করো। মনে হচ্ছে খুবই ক্রিটিক্যাল, কিন্তু ভাইয়া এটা কোনোভাবেই ক্রিটিক্যাল না। ঠিক আছে? লিখবা যে প্রশ্নানুসারে। কি অনুসারে? প্রশ্নানুসারে। দেখো, এখানে কি দেওয়া আছে? 176 মিটার। তাহলে 176 মিটার, 1 মিটার হচ্ছে কত? 100 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে 176 মিটার কত হবে? 100 ইন্টু 176। তাহলে 176 দুটা শূন্য সেন্টিমিটার। তাহলে দেখো কি হবে? যে আচ্ছা, প্রশ্নানুসারে আমরা কি পাই? প্রশ্নানুসারে দেখো, আমরা এখানে পাচ্ছি যে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা 40 বার বেশি ঘুরে। এখন 40 বার যে বেশি ঘুরতেছে, এটা কত মিটার পথ অতিক্রম করাতে? 176 মিটার অথবা 17600 সেন্টিমিটার পথ অতিক্রম করাতে। এখন দেখো, এখানে একটা ভাগ চিহ্ন দিয়েছে, তাহলে নিচে হবে পাই ডি। এখন বলতে পারো পাই ডি কি? দেখো, এইটা হচ্ছে কত মিটার পথ অতিক্রম করছে, এবং পাই ডি কি? পাই ডি হচ্ছে বৃত্তের পরিধি। এখন আমি কি বলছিলাম? আমি বলছিলাম তোমাদের অতি সংক্ষিপ্ত কোশ্চেন করাইতে যায় যে একটা চাকা একবার ঘুরলে তার পরিধির সমান পথ অতিক্রম করে। একবার ঘুরলে কি হয়? তার পরিধির সমান পথ অতিক্রম করে। তাহলে যেই দূরত্বটা অতিক্রম করছে, এই দূরত্বটা ডিভাইডেড বাই যদি তার পরিধিটা দিই, তাহলে আমরা কি পাই যাব? সেই চাকাটা কতবার ঘুরছে এই সংখ্যাটা পাই যাব। এখন দেখো, সামনের চাকা যেহেতু বেশি ঘুরছে, সেক্ষেত্রে আমরা কি করবো? সামনেরটা মাইনাস পিছনেরটা করব। কারণ এই যে চাকা দ্বয়ের ঘোরার পার্থক্য কত? 40। তাহলে এখানে পাই ডি, তাহলে ডি এর জায়গায় কি হবে? লাল কালি দিয়ে লিখি, ডি এর জায়গায় হবে ডি প্লাস 7 মাইনাস পিছনের চাকাও কত মিটার গেছে? 176 মিটার, মানে 17,600 সেন্টিমিটার গেছে। এখন পিছনের চাকার পরিধি কত? পাই ডি। আমরা ধরে নিয়েছি পিছনের চাকার ব্যাস হচ্ছে ডি, তাহলে পিছনের চাকার পরিধি কি? পাই ডি। এখন দুইটা চাকারই পার্থক্য, ঘোরার পার্থক্য কত? 40। ঘোরার পার্থক্য কত? 40। এখন দেখো, এখন দেখো
খুবই ইজি। সেভেন সিক্স ডবল জিরো। এখন পাই এর মান হচ্ছে 22/7 ইন্টু ডি প্লাস 7 মাইনাস দিয়ে 17,622 বা 22/7 ইন্টু ডি ইকুয়াল টু কত 40। ঠিক আছে, তো এই জায়গাটা যদি একটু তোমরা ক্যালকুলেশন করো, তাহলে আমি একটু ক্যালকুলেটরটা নিই। এই জায়গাটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে হবে 7600 22 divided by 7। 17600 divided by 7 divided by 22। আচ্ছা দেখো, এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে এখানে আসতেছে আমাদের 5600 divided by d plus 7 মাইনাস দিয়ে 5600 divided by d ইকুয়াল টু কত 40। এখন দেখো উপরে 5600 সংখ্যাটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করব 40 দ্বারা ভাগ করব। কত দ্বারা ভাগ করব? 40 দ্বারা ভাগ করে ফেলবো। কত দ্বারা? 40 দ্বারা। 40 দ্বারা ভাগ, তাহলে 40 দ্বারা ভাগ করলে এখানে উপরে থাকবে হচ্ছে 140 আর নিচে থাকবে d প্লাস 7 মাইনাস দিয়ে এখানে থাকবে 140, নিচে থাকবে শুধুমাত্র d। এবং দেখো 40 দ্বারা 40 কে ভাগ করলে কত থাকবে 1। কেউ আবার ভুল করে 0 লিখে দিও না, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, এখন খুবই ইজি। এখন আমরা কি করব, দুইটার লসাগু করব। তো লসাগু এক জায়গায় আছে d প্লাস 7, এক জায়গায় d, তাহলে লসাগুটা কি হবে d ইনটু d প্লাস 7। ঠিক আছে, তাহলে আমাদের লসাগু করে যেটা আসবে তারপরে আমরা কি করব, এই ভগ্নাংশে দেখব নিচে কি আছে, যেটা আছে ওটা এখান থেকে বাদ করে দিব, বাদ দিয়ে যেটা থাকবে ওটা উপরে লবের সাথে গুণ করে দিব। তাহলে দেখো d প্লাস 7 আছে, তাহলে d প্লাস 7 টা বাদ, তাহলে এক্সট্রা থাকে কি d, তাহলে d টা কি হয়ে যাবে 140 এর সাথে গুণ হয়ে যাবে, মাঝখানে মাইনাস। তাহলে এখানে দেখো কি আছে d আছে, তাহলে d টা বাদ, বাকি থাকে কি d প্লাস 7, তাহলে 140 এর সাথে কি গুণ হবে d প্লাস 7 আর ইকুয়াল টু কি 1। ঠিক আছে, তো তোমরা এই পাশটা উঠায় ফেলো। আমরা একটু চাকাগুলা বুঝে গেছো অলরেডি। তো দেখো এখন আমরা কি করতে পারি, বলো বলো বলো, এখন আমরা কি করতে পারি? তাহলে দেখো আমরা একটু ক্যালকুলেশনে যাই। এখানে আছে 140d, কত আছে 140d মাইনাস, এখন দেখো 140 টা কি এটার সাথে গুণ অবস্থায় আছে না, তাহলে গুণ করে দিই। তাহলে হচ্ছে 140d প্লাস 140 ইন্টু 7। তাহলে দেখো এই যে মাইনাস আর প্লাস হয়ে যাচ্ছে মাইনাস 980, আর নিচে দেখো যদি গুণ করে দিই ডিটা, তাহলে ডি গুণ করলে হয়ে যাচ্ছে ডি স্কোয়ার, তাহলে মাঝখানে প্লাস চিহ্ন আছে আর 7 এর সাথে ডি গুণ করলে হচ্ছে 70 ইকুয়াল টু কত 1। এখন দেখো এই জিনিসটা এই পাশে কি আছে, ভাগ আকারে আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। তাহলে আমরা যদি গুণ করে দিই তাহলে আলটিমেটলি এখানে কি থাকতেছে 140d মাইনাস 140d মাইনাস 980 ইকুয়াল টু ডি স্কোয়ার প্লাস কত 7d। এখন দেখো এখানে হচ্ছে প্লাস 140d এবং মাইনাস 140d কি হবে, কাটাকাটি আমরা করতে পারবো। প্লাস 140d এবং মাইনাস 140d ইজিলি কাটাকাটি যায়। তাহলে এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে আমার শুধুমাত্র মাইনাস 980। তাহলে আমরা কি করব, মাইনাস 980টাকে সমান চিহ্ন এই পাশে পার করে দেব, তাহলে কি হচ্ছে দেখো, তাহলে প্লাস 980 ইকুয়াল টু কত হবে 0 হবে, ইকুয়াল টু কত হবে 0 হবে। এবং তোমরা এখন এটা খুবই ইজিলি সলভ করে ফেলতে পারবা। কিভাবে সলভ করবা, ক্যালকুলেটরে সলভ করতে পারবা সমীকরণ সলভের মাধ্যমে।
তাহলে আলফা এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 980, তাহলে আমাদের এখান থেকে কত অ্যান্সার আসতেছে? আমাদের অ্যান্সারটা আসতেছে হচ্ছে 28। কত অ্যান্সার আসতেছে? ডি এর মান আসতেছে হচ্ছে 28। ডি এর মান কত আসতেছে? 28। 28 কত সেন্টিমিটার। তাহলে ডিটা কি ছিল দেখো? ডিটা ছিল হচ্ছে পিছনের চাকার ব্যাস। এখন যদি আমরা সামনের চাকার ব্যাস নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে? আমরা ডি এর সাথে শুধুমাত্র 7 যোগ করব। কি করব? ডি প্লাস 7 করব। তাহলে কি হবে? 28 প্লাস 7, তাহলে কত হচ্ছে এখানে? 35। অর্থাৎ পিছনের চাকার ব্যাস হচ্ছে 28 সেন্টিমিটার এবং সামনের চাকার ব্যাস হচ্ছে 35 সেন্টিমিটার। তো এই অঙ্কটা তোমাদের দেখে অনেক ক্রিটিক্যাল মনে হচ্ছিল, কিন্তু আসলে অঙ্কটা কিন্তু ক্রিটিক্যাল না। ঠিক আছে? এবং তোমরা যদি জানতে চাও যে আমি কিভাবে কম্পিউটার মানে ক্যালকুলেটরে এটা সলভ করলাম, তাহলে তোমরা কমেন্ট করিও, তোমাদেরকে শেখাই দেবো ক্যালকুলেটর হ্যাকসটা। ঠিক আছে? আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। এই অঙ্কটা একটু জটিল ছিল, কিন্তু ইজি ভাবে বোঝানোর চেষ্টা করছি। তো আমরা এখন চতুর্থ অধ্যায়ের টাইপ 4 এবং টাইপ 5 এর যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করে ফেলবো। তো বোর্ডে মূলত দুইটা টাইপের দুইটা অঙ্ক দেওয়া আছে। তো এই টাইপের অসংখ্য অঙ্ক তোমাদের বোর্ড বইয়ে দেওয়া আছে, মানে তোমাদের বইয়ে দেওয়া আছে। তো তোমরা যদি আমার সাথে এই দুটো অঙ্ক সলভ করো, তাহলে সেম টাইপের সকল অঙ্কই তোমরা বাসায় পানি পানি একদম নিজের থেকে করতে পারবা, একদম তামা তামা, পরীক্ষা হলে ফাটাই দিতে পারবা। ঠিক আছে? তো কি টাইপ 4 আমরা শুরু করবো কি দিয়ে? টাইপ 4 দিয়ে। দেখো টাইপ 4 কি বলা আছে? একটি বৃত্তকলার কোণ, বৃত্তকলার কোণ দেওয়া আছে, কোণটাকে আমরা কি ধরি? আলফা। এবং ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ কি? আর। তাহলে আলফা এবং আর দেওয়া আছে, বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো। এটা তো পানি ম্যাথ ভাই, এটা কি ম্যাথ? পানি ম্যাথ, এটা অতি সংক্ষিপ্তের ম্যাথ। দেখো তো তোমাদের সুবিধার্থে আমি কি বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র দিয়ে রাখছি না? বৃত্তকলার ক্ষেত্রফল কি ইকুয়াল টু? বৃত্তকলার ক্ষেত্রফল ইকুয়াল টু কি? আলফা ডিভাইডেড বাই 360 ইনটু পাই আর স্কয়ার। এখানে আলফাটা হচ্ছে বৃত্তকলার কোণ এবং ব্যাসার্ধ কি? আর। তাহলে আমরা এই যে এটা অ্যান্সার করতেছি। ঠিক আছে? সলিউশন তো দেওয়া আছে, কি দেওয়া আছে? given that alpha equal to 60 degree, r equal to কত? 7 সেন্টিমিটার। অতএব বৃত্তকলার ক্ষেত্রফল কি হবে? আলফা ডিভাইডেড বাই 360 ইনটু পাই আর স্কয়ার। তাহলে আলফার মান কত? 60 ডিভাইডেড বাই 360 ইনটু পাই আর স্কয়ার বলতে কত? 7 স্কয়ার। এটা ক্যালকুলেশন করবা, যা আসবে তাই হলো কি অ্যানসার। ঠিক আছে? কোনো ভেজাল আছে ম্যাথে? এটা কিন্তু বুঝলে বুঝপাতা, না হলে তেজপাতা। বুঝতেই হবে। খুবই ইজি ম্যাথ। ঠিক আছে? খুবই ইজি ম্যাথ, আমি বুঝাচ্ছি আরো সহজ ভাবে। তো যে কোনো একটা টপিক একটা ম্যাথে হুট করে নাজিল হইলে হবে না, আমার সম্পূর্ণ ক্লাসটা একদম বেসিক থেকে শুরু করে দেখতে হবে। তাহলেই তোমরা প্রত্যেকটা অধ্যায় ইজিলি নিজের থেকে সলভ করতে পারবে, আমার ক্লাসটা দেখার পরে, তার আগে না। আচ্ছা, তাহলে এটাই ছিল আমাদের চতুর্থ টাইপ। চতুর্থ টাইপের যে ম্যাথ গুলো আছে, এরকম ছোট ছোট ম্যাথ, এভাবে খুব ইজিলি জাস্ট মাত্র একটা সূত্র প্রয়োগ করেই আমরা সলভ করে ফেলতে পারবো। তো দেখো এখন আমরা টাইপ 5 এ আসি। কি বলছে? একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার। কি দেওয়া আছে? ব্যাসার্ধ দেওয়া আছে, আর দেওয়া আছে। বলছে বৃত্তকলা কেন্দ্রের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এখানেও আলফা দেওয়া আছে। কি বলছে? বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করো। এক্ষেত্রে আমাদেরকে একটু চিত্র আঁকাইতে হবে, কারণ একটু ধরে নিতে হবে। ধরলাম এটা একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র ও, বৃত্তের ব্যাসার্ধ ধরলাম এটা হচ্ছে এ পয়েন্ট, ও এ কত দেওয়া আছে? 7 সেন্টিমিটার, আর ইকুয়াল টু 7 সেন্টিমিটার। এখন কি বলছে? যে বৃত্তকলা কেন্দ্রের সাথে কত 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তকলা মানে কি? এখানে একটা চাপ আমরা ধরলাম যে এবিসি একটা চাপ, চাপের প্রান্ত বিন্দু হচ্ছে এ এবং সি। তো এটা এ ও এবং ও সি যোগ করে দিব, তাহলে এটা হচ্ছে আর। তাহলে আর ইকুয়াল টু কত দেওয়া আছে? 7 সেন্টিমিটার। তাহলে এ ও আর ও সি সমান। এখন কি বলছে? কেন্দ্রের কোণটা উৎপন্ন করছে আলফা, এই কোণটা হচ্ছে কত? 60 ডিগ্রি।
এখন দেখো আমাকে বলছে বৃত্তাংশের ক্ষেত্রফল। বৃত্তাংশ যদি তোমরা চিন্তা করো তাহলে দেখো এখানে যে চাপটা হয়েছে আমরা কি বলছিলাম যে কোন বৃত্তের যে দ্বারা যে অংশটা এক্সট্রা ভাবে থাকবে সেটাকে আমরা কি বলবো, বৃত্তাংশ বলবো। ঠিক আছে, যে দ্বারা যে বৃত্তের ক্ষেত্রটা বেষ্টিত থাকবে সেটার ক্ষেত্রফলকে আমরা কি বলবো, বৃত্তাংশের ক্ষেত্রফল, বা ওই অংশটাকে আমরা বলবো কি, বৃত্তাংশ। এখন যে কিভাবে পাবো, বৃত্তের যে কোনো দুটা বিন্দু সংযোগকারী রেখাকে আমরা কি বলতেছি, যে, বা যে কোনো দুইটা বিন্দু সংযোগকারী রেখাটাই হলো যে। তাহলে এখানে বৃত্তের যে কোনো দুটা বিন্দু কি, এ এবং সি, এই দুটা বিন্দু সংযোগ করছি, সংযোগ করে যে রেখাটা পাইলাম এসি, সেটা হলো বৃত্তের যে। এবং যে দ্বারা নিচে যে ক্ষেত্রটা পাইলাম, এই যে ক্ষেত্রটা পাইলাম, এটাই হলো বৃত্তাংশ। এটা কি, বৃত্তাংশ মানে বৃত্তের অংশ। আমাকে বলছে এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করতে। ঠিক আছে, তাহলে দেখো আহ কিভাবে করব সবারই মনে একটা প্রশ্ন থাকতে পারে, ভাইয়া কিভাবে করব। হ্যাঁ, তো এটাতে ভয় পাওয়ার কোনো কিছু নাই, আমরা খুব ইজি ভাবে এটা করতে পারবো। ঠিক আছে, আচ্ছা ধরো আমরা এখানে একটা লম্ব কল্পনা করতে পারি। ধরলাম যে একটা লম্ব, এই বিন্দুটা হচ্ছে ডি, এই বিন্দুটা কি, ডি বিন্দু। দেখো তো এই যে এ ও সি, এটা কি একটা ত্রিভুজ না, এটা কি একটা ত্রিভুজ। এবং এই ত্রিভুজে এখানে ত্রিভুজ ও এ সি তে, বা ও এ সি এ, ও এ, এই যে ও এ ইকুয়াল টু কি, ও সি। কেন দুইটাই সমান, কারণ কি দুইটাই একই বৃত্তের ব্যাসার্ধ, এবং ব্যাসার্ধটা কত দেওয়া আছে, 7 সেন্টিমিটার। এবং দেখো তাদের মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু দেওয়া আছে 60 ডিগ্রি। তো মাথায় রাখবা, একটা কোণ যদি 60 ডিগ্রি হয় এবং দুইটা বাহু যদি সমান হয়, তাহলে সেটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তাহলে অতএব ত্রিভুজ ওএসি একটি কি, সমবাহু সমবাহু ত্রিভুজ। বুঝতে পারছো, ওএসি কি একটা সমবাহু ত্রিভুজ। আচ্ছা, এখন দেখো তোমরা বলতে পারো এই যে ত্রিভুজ ত্রিভুজ হ্যান ত্যান এগুলা নিয়ে আসলে কাজটা করতেছি কেন। দেখো তো, তোমরা যদি এই যে বৃত্তকলাটা ও, মানে এই যে পুরা পাটটা, হ্যাঁ, এই পুরা পাটটা থেকে যদি ত্রিভুজটার ক্ষেত্রফলটা বাদ দাও, তাহলে কি তোমরা এই যে নিচের অংশটা অর্থাৎ বৃত্তাংশের ক্ষেত্রফলটা পাই যাও না। একটু খালি রিলেট করার চেষ্টা করো, এই পুরা পার্টটাই হচ্ছে বৃত্তকলা, এবং বৃত্তকলার নিচের পার্টটা হচ্ছে বৃত্তাংশ, উপরে একটা সমবাহু ত্রিভুজ আছে যেটা আমরা বের করি। তো এই বৃত্তকলা থেকে যদি আমরা সমবাহু ত্রিভুজটা বাদ দিই, তাহলে আমরা কি পাবো, বৃত্তাংশটা পাবো। সেই কাজটাই আমরা করব। তাহলে দেখো এই সমবাহু ত্রিভুজের বাহু হচ্ছে কত, 7 সেন্টিমিটার, এবং কোণ দেওয়া আছে। তাহলে অতএব লিখবো যে ত্রিভুজ ওএসি এর ক্ষেত্রফল ক্ষেত্রফল কি হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার। এ হচ্ছে কি, বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য কত, 7 সেন্টিমিটার। তাহলে √3/4 ইন্টু 7 স্কয়ার। তাহলে এটা একটু ক্যালকুলেশন করো, দেখি ক্যালকুলেশন করলে কত হয়। √3/4 ইন্টু 7 স্কয়ার, তাহলে আসতেছে হচ্ছে 21.21 সেন্টিমিটার, না মিটারে দেওয়া আছে মিটারে, সরি এখানে সেন্টিমিটার লিখছি, মিটার হবে। তাহলে মিটার স্কয়ার। কিসের ক্ষেত্রফল পেলাম, এই যে ও এসি ত্রিভুজটা আছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল পাইলাম। এখন লিখবা যে বৃত্তকলার ক্ষেত্রফল, কিসের ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তকলার ক্ষেত্রফল কি আমরা জানি সূত্র, আলফা ডিভাইডেড বাই 360 ইন্টু পাই আর স্কয়ার। এখানে আলফার মান কত, আলফার মান হচ্ছে প্রশ্নে দেওয়া আছে কত, 60 ডিগ্রি, নিচে ডিভাইডেড বাই কত, 360 ইন্টু পাই আর স্কয়ার, আর এর মান কত দেওয়া আছে, 7 স্কয়ার। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি, 60 ডিভাইডেড বাই 360 ইন্টু পাই ইন্টু আর স্কয়ার, ধরো ইন্টু পাই।
আসতেছে হচ্ছে 25.65 কি স্কোয়ার, মিটার স্কোয়ার। 25.65 মিটার স্কোয়ার। তো আমি কি বললাম, আমরা হচ্ছে বৃত্তাংশটা এবিসি বৃত্তাংশটার ক্ষেত্রফল বের করব। তাহলে বৃত্তকলা থেকে যদি আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পাবো, বৃত্তাংশটা পাই যাব। তাহলে লিখবা যে অতএব, অতএব বৃত্তাংশের, বৃত্তাংশের ক্ষেত্রফল ইকুয়াল টু বৃত্তকলার ক্ষেত্রফল মাইনাস ও ত্রিভুজ ওএসি এর ক্ষেত্রফল। তাহলে দেখো বৃত্তকলার ক্ষেত্রফল কত পাইছি, 25.65 মিটার স্কোয়ার, মাইনাস ত্রিভুজের ক্ষেত্রফল কত পাইছি, 21.21 মিটার স্কোয়ার। তাহলে এখন বিয়োগ করো, এটা মাইনাস 21.21, 21.21, তাহলে আসতেছে 4.44 মিটার স্কোয়ার। এটা কিসের ক্ষেত্রফল পাইলাম, আমাদের কাঙ্ক্ষিত ক্ষেত্রফল। কোন কাঙ্ক্ষিত ক্ষেত্রফল, এই যে বৃত্তাংশের যে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, আমরা সেই ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এটাই ছিল তোমাদের টাইপ 5, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ঠিক আছে, তো সেম সেম ধরনের কোশ্চেন গুলো তোমরা সলভ করে নিবা। তোমাদের সাজেশন পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব অথবা ফেসবুক এ সার্চ করতে পারো, তাহলে তোমরা সাজেশনটা পাই যাবা ম্যাথ রিভিউ। ওখান থেকে তোমরা কোন কোন ম্যাথ করতে হবে দাগায় নিবে। ঠিক আছে, তোমরা এখন এরপরের টাইপে চলে যাবো, যেটার থেকে কোশ্চেন আসার চান্স একদম খুবই বলতে পারো একদম 99%। ঠিক আছে, আচ্ছা তো আমরা এগুলো সব মুছে ফেলি। ওকে, আমরা এখন পরের ট্যাপে যাব, যে ট্যাপটা একদম ভিভিআই টাইপ। বলছে বলছে একটি ঘোরানো সিঁড়ি ব্যাস হচ্ছে 2 মিটার। খাড়া উচ্চতা হচ্ছে 10 মিটার। যদি 5 পাক ঘুরে, তাহলে তাহলে তো দেখো এখন তোমাদের চতুর্থ অধ্যায় যে টাইপটা করাবো, টাইপ নাম্বার 6, এটা একদম ভিভিআই টাইপ। এই টাইপটা তোমাদেরকে করে পরীক্ষা হলে যেতে হবে, সেটা মিড পরীক্ষা হোক আর ফাইনাল হোক, এই টাইপ থেকে কোশ্চেন আসার চান্স প্রায় 99%। তো দেখি এই টাইপে কি বলা আছে, বলা আছে যে একটি ঘোরানো সিঁড়ি। আমরা ডুপ্লেক্স বাড়ি অথবা আগের বাড়িগুলোতে দেখতাম না যে পেঁচানো পেঁচানো সিঁড়ি, তো ওই সিঁড়িগুলো বলছে একটি ঘোরানো সিঁড়ির ব্যাস ডি দেওয়া আছে, কত দেওয়া আছে, 2 মিটার, এবং খাড়া উচ্চতা দেওয়া আছে 10 মিটার। বলছে সিঁড়িটি যদি 5 পাক ঘোরে। আচ্ছা আমরা একটু অঙ্কন করি। ধরো এভাবে সিঁড়িটা উঠছে, ঠিক আছে, এভাবে সিঁড়িটা উঠছে, একটা ঘোরানো সিঁড়ি। বলছে এই সিঁড়িটার যে ব্যাস, ব্যাস দেওয়া আছে 2 মিটার, ব্যাস দেওয়া আছে কত, 2 মিটার। খাড়া উচ্চতা বলতে এই যে 5 পাক ঘুরে যে উচ্চতাটা, যে দৈর্ঘ্যটা ভূমি থেকে অতিক্রম করতেছে, সেটা দেওয়া আছে, সেটা হচ্ছে কত, 10 মিটার। ঠিক আছে, 10 মিটার।
কখন? সিঁড়িটা 5 পাক ঘুরে হয় হচ্ছে 10 মিটার। ঠিক আছে? এখন আমাদেরকে কি বলছে? সিঁড়িটার দৈর্ঘ্য। মানে এই যে সিঁড়িটা আছে এই সিঁড়িটার দৈর্ঘ্যটা আমাকে বের করতে বলছে। তো তোমরা প্রথমেই লিখবা যে given that কি দেওয়া আছে? দেওয়া আছে 5 পাক ঘুরে 5 পাক কিভাবে লিখবো? 5 পাক বা লিখবে যে 5 পাকে খাড়া উচ্চতা হচ্ছে 10 মিটার। অর্থাৎ এক পাকে খাড়া উচ্চতা হচ্ছে 10 ডিভাইডেড বাই 5 2 মিটার। ঠিক আছে? আর কি দেওয়া আছে? লিখবা হচ্ছে সিঁড়ির ব্যাস d ইকুয়াল টু হচ্ছে 2 মিটার। ঠিক আছে? এই দুইটা জিনিস আমাদের দেওয়া আছে। তো দেখো এখন আমরা কি করব? এই যে পাকানো যে অংশটা আছে এটাকে একটু কাটবো। জাস্ট একটা অংশকে আমরা কাটবো। কাটলে দেখো এরকম একটা ক্ষেত্র পাবো। এরকম একটা ক্ষেত্র পাবো। ঠিক আছে? বাঁকানো অংশটাকে আমরা কাটলাম। কাটে সমান্তরালে নিলাম, সোজাসুজি করে নিলাম। তাহলে এটা যদি আমরা একটু নামকরণ করি a, এটা যদি b পয়েন্ট দিই, এটা যদি c পয়েন্ট দিই, এটা যদি d পয়েন্ট দিই, তাহলে দেখো এই যে উচ্চতাটা এটা কি খাড়া উচ্চতা। এটা কি খাড়া উচ্চতা। এটা সিঁড়ির একটা পাকের ক্ষেত্রে আমরা চিন্তা করতেছি। ঠিক আছে? এটা কি খাড়া উচ্চতা। এবং দেখো এই যে এটা যেই দূরত্ব বা যেই ক্ষেত্রটা বা যেই জায়গাটা অতিক্রম করে বা যেই জায়গাটাকে বিস্তার করে থাকে, যেই জায়গাটাতে বিস্তার করে থাকে সেটাকে আমরা কি বলে থাকি? পরিধি। সেটাকে আমরা কি বলি? পরিধি বলি। ঠিক আছে? এটা যেহেতু ঘুরতেছে মানে কি বৃত্তাকার, তাহলে এটা পরিধি হচ্ছে কি পাই ডি অথবা 2 পাই আর। এবং দেখো এইটা হচ্ছে সিঁড়িটার দৈর্ঘ্য। এটা কি সিঁড়িটার দৈর্ঘ্য। পেঁচানো সিঁড়িটাকে আমরা সোজাভাবে চিন্তা করছি। সিঁড়ির দৈর্ঘ্য। এটা কিসের ক্ষেত্রে? এক পাকের ক্ষেত্রে আমরা কিন্তু হিসাব করতেছি। তো দেখো সিঁড়ি নিয়ে তোমাদের ম্যাথ থাকবেই আশা করা যায় এই অধ্যায় থেকে। তো এখন আমরা ম্যাথটা কিভাবে সলভ করব? ম্যাথটা সলভ করা খুবই ইজি। কিভাবে ইজি? দেখো এটা একটা আসলে কি সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে না? দেখো তো এটা একটা কি সমকোণী ত্রিভুজ হচ্ছে। এখানে আমরা খাড়া উচ্চতা জানি, পরিধি জানি না, তবে বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? দেখো তো এই যে পরিধি এখানে কি আছে? পাই ইন্টু ব্যাস। ব্যাস কি আমরা জানি না? সিঁড়ির ব্যাস। তাহলে সিঁড়ির পরিধি কি আমরা বের করতে পারবো? পারবো। তাহলে সিঁড়ির পরিধি, সিঁড়ির পরিধি, পরিধি কি হবে? 2 ইন্টু পাই অথবা 2 পাই। এখানে কি করলাম? পাই ইন্টু ডি করলাম। ডি এর মান যেহেতু 2 অথবা কি হবে? 2 ইন্টু পাই করলে 2 পাই। তাহলে সিঁড়ির পরিধি আমরা কত পেলাম? 2 পাই পেলাম। এখন খাড়া উচ্চতা আমরা কত পেয়েছি? এক পাকে 2 মিটার। এখন সিঁড়ির দৈর্ঘ্য আমরা কি বের করতে পারবো না? অবশ্যই পারবো। কারণ কি এটা একটা সমকোণী ত্রিভুজ। বিসিডি বা সিবিডি এটা একটা কি সমকোণী ত্রিভুজ। লিখবো যে ত্রিভুজ বিসিডি এ বিসি স্কয়ার। দেখো তো এই যে বিসিডি ত্রিভুজটা, এই ত্রিভুজটাতে কি সর্বোচ্চ বাহু হচ্ছে বিসি না? এবং সর্বোচ্চ বাহুটাকে আমরা কি বলে থাকি? যেটা দৈর্ঘ্য বেশি সেটাকে আমরা বলে থাকি অতিভুজ। এবং সমকোণী ত্রিভুজে আমরা একটা উপপাদ্য সব সময় আজীবন আমরা কি করে আসতেছি? জানে আসতেছি, ব্যবহার করে আসতেছি, সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই সূত্র আমরা সেই অনেক বছর ধরে ব্যবহার করে আসতেছি, এখনো ব্যবহার করব। তাহলে বিসি স্কয়ার ইকুয়াল টু কি? বিডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। তাহলে দেখো বিডি এর মান কত? বিডি হচ্ছে পরিধিটা, তাহলে পরিধি আমরা পেলাম কি 2 পাই। তাহলে 2 পাই স্কয়ার প্লাস সিডি এর মান কত পেয়েছি? সিডি হচ্ছে কি খাড়া উচ্চতা, খাড়া উচ্চতা হচ্ছে 2, তাহলে 2 স্কয়ার। তাহলে বিসি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এটা। তাহলে আমরা বের করব কিসের মান? সিঁড়ির দৈর্ঘ্যের মান। সিঁড়ির দৈর্ঘ্য কি? বিসি। তাহলে বিসি ইকুয়াল টু কি হবে? রুট ওভার 2 পাই স্কয়ার প্লাস 2 স্কয়ার। তাহলে এখন একটু আমরা ক্যালকুলেশন করি। ক্যালকুলেটরটা কই আমার? আচ্ছা এখানে। তো রুট ওভার 2 পাই স্কয়ার প্লাস 2 স্কয়ার করলে আসতেছে কত? করলে আসতেছে হচ্ছে বিসি এর মান হচ্ছে 6.593 এত মিটার। ঠিক আছে? তাহলে দেখো বিসি, বিসি মানে এই যে সিঁড়ির দৈর্ঘ্যটা আসলো, এটা কয় পাকে? এটা হলো এক পাকে। এক পাকে পেলাম এটা। তাহলে অতএব 5 পাকে
সিঁড়ির দৈর্ঘ্য কত হবে? 5 পাকের সিঁড়ির দৈর্ঘ্য কত হবে? যেটা মান বেড়েছে 1 পাকে তার সাথে আমরা 5 গুণ করব। কি করব? 5 গুণ করব। তাহলে অ্যান্সার ইনটু 5 করে দিবা। তাহলে আসতেছে 32.96 মিটার। তোমরা দেখো তোমাদের বইও এই অ্যান্সারটাই আছে। তো 32.5 কে এরা কি ধরছে? 96 কে এরা প্রায় সমান ধরছে কার কত? 33 ধরে নিছে। কত ধরছে? 33 মিটার। তো তোমরা যদি 32.96 ও রাখে দাও তাও কোনো সমস্যা নাই, আর বাপ নাই যে ম্যাথটা কাটে দিবে। ঠিক আছে, বুঝতে পারছো? তো এটা এই টাইপ 6টা ছিল তোমাদের বইয়ের এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টাইপ, এটা না করে পরীক্ষা হলেই যাওয়া যাবে না। ঠিক আছে, পরীক্ষা হলে গেলে নিজের গালে মুখে চড় খায় আবার ব্যাগ হয়ে চলে আসতে হবে। আচ্ছা, এখন আমরা করবো এই অধ্যায়ের সর্বশেষ টাইপের। ঠিক আছে, কি বলছে? একটি বৃত্তের ব্যাস 5 একটি বৃত্তের ব্যাস 5 সেন্টিমিটার। এর ভিতরে অঙ্কিত বর্গক্ষেত্র এর ভিতরে অঙ্কিত বর্গক্ষেত্র ও বর্গের অন্তস্থ বৃত্তের ক্ষেত্রফলের পার্থক্য নির্ণয় করো। তো দেখো, এটা হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায়ের সর্বশেষ টাইপ, এবং এই টাইপটাও তোমাদের একটু কোশ্চেনটা পড়ে ভেজাল ভেজাল মনে হতে পারে, কিন্তু একদম তামা তামা করে দিব, পানি পানি করে দিব। তোমরা জাস্ট দেখো ভিডিওটা। কি বলছে? একটি বৃত্তের ব্যাস, একটি বৃত্ত অঙ্কন করে ফেলি। ধরলাম এটা একটা বৃত্ত, বৃত্তের ব্যাস, ব্যাস কত দেওয়া আছে? ব্যাস দেওয়া আছে হচ্ছে 5√2 সেন্টিমিটার। কি বলছে? এর ভিতরে অঙ্কিত বর্গক্ষেত্র, তার মানে বৃত্তের ভিতরে অঙ্কিত একটা বর্গক্ষেত্র। তাহলে অঙ্কন করে ফেলাই। তাহলে ধরলাম এটা একটা বর্গক্ষেত্র। কি বলছে? বর্গক্ষেত্র ও বর্গের অন্তস্থ বৃত্ত, তার মানে কি বর্গের ভিতরও আবার কি আছে? একটা বৃত্ত আছে। সরি, বৃত্তটা আমার হইলো না, বৃত্তটা বর্গের ভিতরে হয় নাই, বাইরে চলে গেছে। তো দেখো কি হবে, এই বর্গটার ভিতরে একটা বৃত্ত আছে। ঠিক আছে, এখন আমাকে কোশ্চেনটা করছে কি? বলছে অঙ্কিত এর ভিতরে অঙ্কিত বর্গক্ষেত্র এবং বর্গের অন্তস্থ বৃত্তের ক্ষেত্রফলের পার্থক্য। তার মানে বৃত্তটার ভিতরে যে বর্গক্ষেত্রটা আছে এবং বর্গক্ষেত্রের ভিতরে যে বৃত্ত আছে তার ভিতরে দেখো তো এই ফাঁকা অংশটা আছে না? এই যে ফাঁকা অংশটা, এই যে ফাঁকা অংশটা, এই ফাঁকা অংশটা ক্ষেত্রফলের পার্থক্য মানে এই ফাঁকা অংশটার মান তোমাকে বের করতে হবে। বুঝতে পারছো? এই লাল যে অংশটা করলাম এই অংশটা তোমাকে বের করতে হবে। তো আমি ধরে ধরে নিচ্ছি না, আমি একদম বেসিক ভাবে এমনিতে বুঝিয়ে দিচ্ছি। তাহলে দেখো যে এই যে ব্যাসটা দেওয়া আছে একদম সবার বাইরে যে বৃত্তটা, এই বৃত্তের ব্যাস আর বর্গের কর্ণ কি সমান না? বৃত্তটার ব্যাস এবং বর্গটার কর্ণ কি সমান? তো লিখবো যে দেওয়া আছে বৃত্তের ব্যাস
ব্যাস কত 5√2 সেন্টিমিটার দেওয়া আছে কি বৃত্তের ব্যাস 5√2 সেন্টিমিটার বাইরের বৃত্তটা। প্রশ্নানুসারে বৃত্তের ব্যাস ইকুয়াল টু কি বর্গের কর্ণ। কেন প্রশ্নানুসারে এটা বলছে বৃত্তের অন্তর্লিখিত বর্গ, তাহলে বৃত্তের ব্যাস এবং বর্গের কর্ণটা কি হবে সমান হবে। এরকম আমি কিন্তু সেম ম্যাথ গুলো আগেও করাইছি, যে এতগুলো ক্ষেত্র ছিল না। তাহলে দেখো বর্গের কর্ণের সূত্র কি √2a, এটা কি এখানে বাহুর দৈর্ঘ্য, বৃত্তের ব্যাস কত 5√2, তাহলে a ইকুয়াল টু কি হবে 5√2 ডিভাইডেড বাই √2 সেন্টিমিটার। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো 5√2 ডিভাইডেড বাই √2, তাহলে অ্যান্সার কত আসছে √2 কাটা যাচ্ছে আস্তে আস্তে 5 সেন্টিমিটার। এটা কি পেলাম আমরা পেলাম এই যে বাইরের যে বৃত্ত আছে এর ভিতরে যে অন্তর্লিখিত বর্গটা আছে বর্গের বাহু। তাহলে অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি পাবো আমরা বাহু স্কয়ার। কি পাবো বাহু স্কয়ার, বাহু স্কয়ার মানে কত 5 স্কয়ার। তাহলে 5 স্কয়ার করলে কত হবে 25 সেন্টিমিটার স্কয়ার। কি হবে 25 সেন্টিমিটার স্কয়ার। এখন দেখো এই যে ভিতরে বর্গের অন্তস্থ যে বৃত্তটা আছে, এই যে ভিতরে বৃত্তটা, এই বৃত্তটার যে ব্যাস, এই বৃত্তটার ব্যাসটা কি বর্গটার বাহুর দৈর্ঘ্যের সমান না? বৃত্তটার ব্যাস কি হবে বর্গটার বাহুর দৈর্ঘ্যের সমান। কারণ কি এই যে দেখো ব্যাস কি এইটুক না, দেখো এই যে এইটুক কিনা, এইটুক কিনা, উপরে আমি লাল দিলাম মানে এই যে এইটুক, কারণ অনেকগুলো ক্ষেত্র, তো এইটুক হচ্ছে কি ব্যাস। তাহলে বর্গের অন্তর্লিখিত বৃত্তের ব্যাস হচ্ছে এইটুক, তাহলে এটাই কি আবার আমাদের বর্গটার বাহুর দৈর্ঘ্য। তাহলে লিখবা যে বর্গের অন্তর্লিখিত বৃত্তের ব্যাস ইকুয়াল টু বর্গের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য। তাহলে দেখ ব্যাস, ব্যাস ইকুয়াল টু কি 2r, 2r ইকুয়াল টু আমরা কি পাচ্ছি বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য কত বেরিয়েছে 5, তাহলে r ইকুয়াল টু কত 5 ডিভাইডেড বাই 2, 5 ডিভাইডেড বাই 2 করলে কত হবে 2.5 সেন্টিমিটার। এটা কি পেলাম বর্গের অন্তর্লিখিত যে বৃত্তটা আছে তার ব্যাসার্ধ পেলাম। অতএব অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রফল কি পাবো পাই আর স্কয়ার, আর এর মান কত 2.5 স্কয়ার, তাহলে পাই আর স্কয়ার মানে হচ্ছে 2.5 স্কয়ার, কত আসতেছে হচ্ছে 19.63 সেন্টিমিটার স্কয়ার। তাহলে দেখো আমরা বর্গটারও ক্ষেত্রফল পাইলাম, বাইরের যে বৃত্তটা আছে এটার ভিতরে যে অন্তর্লিখিত বর্গ আছে এটারও ক্ষেত্রফল পাইছি, আবার ওই বর্গের ভিতরে যে অন্তস্থ বৃত্তটা আছে সেটারও ক্ষেত্রফল পাই গেছি। তাহলে আমাদের কি বলছে ক্ষেত্রফলের পার্থক্য কার বর্গ এবং বর্গের অন্তর্লিখিত যে বৃত্ত, তো দুইটারই ক্ষেত্রফল পাইছি, পার্থক্য কি হবে তাহলে অতএব পার্থক্য বর্গের ক্ষেত্রফল হচ্ছে 25 আর অন্তর্লিখিত বৃত্ত হচ্ছে 19.63 সেন্টিমিটার স্কয়ার। তাহলে পার্থক্য কত আসছে 25 মাইনাস অ্যান্সার, তাহলে আসছে 5.3650। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার 5 পয়েন্ট। দেখো তোমাদের বইয়ের সাথে অ্যান্সারটা মিলছে কিনা, এই যে 5.36 এটাই অ্যান্সার। ঠিক আছে, তো এখানে একটু ক্ষেত্রফল বেশি, বাইরে একটা বৃত্ত, বৃত্তের অন্তর্লিখিত বর্গ, বর্গের আবার অন্তস্থ বৃত্ত, এই কারণে তোমাদের মাথায় একটু খিচুড়ি পাকে যেতে পারে। কিন্তু তোমরা যদি এই যে শর্তগুলা বুঝে যাও, ঠিক আছে, যে অন্তর্লিখিত হইলে কোনটা কোনটা সমান হচ্ছে, বৃত্ত বর্গ কোনটা সমান হচ্ছে, বর্গ বৃত্ত কোনটা সমান হচ্ছে, তাহলে ম্যাথটা একদম ইজি। ঠিক আছে, তো দেখা হবে তোমাদের নেক্সট ক্লাসে, নেক্সট চ্যাপ্টারে। তোমাদের যে কোনো সমস্যায় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো এবং সাথে থাকিও ডিপ্লোমা। আসসালামু আলাইকুম।